আমরা এখন যে কুষ্টিটা দেখছি সেটি একজন ফিমেলের কুষ্টি। তো এখানে আমরা লগ্ন প্রথম ঘর দেখছি, সেখানে দেখছি 7 লেখা আছে, অর্থাৎ 7 নম্বর রাশি, অর্থাৎ তুলা লগ্ন তুলা রাশি। যেহেতু চন্দ্র এই ঘরে বসেছে তাই রাশিও তুলা, এবং লগ্ন এই ঘরে বসেছে তাই তুলা লগ্ন। তুলা লগ্ন তুলা রাশি, লগ্নের ঘরে চন্দ্র প্রথম ঘরে। তো মুখশ্রী সুন্দর হবে, মন মানসিকতা ভালো হবে, আর সুন্দর রুচিপূর্ণ ব্যবহার হবে জাতিকার। দ্বিতীয় ঘরে রাহু আছে, রাহু এখানে নিচস্থ। রাহু নিচস্থ হওয়ার জন্য, বৃশ্চিক রাশিতে নিচস্থ হওয়ার জন্য এখানে যেটা হবে, কথাবার্তা ডিপ্লোম্যাটিক করবে, ভীষণ বুদ্ধিসম্পন্ন করবে, কিন্তু অর্থের দিক দিয়ে খারাপ করবে। ফলে অর্থ জমতে দেবে না, যেহেতু 2 নম্বর ঘরটা হচ্ছে ধনকুটিম বাণীর ঘর, সেখানে টাকা পয়সা জমতে দেবে না, এবং খুব বাজে জিনিস বা খারাপ জিনিসেই খরচটা বেশি হবে ভালো জিনিসের তুলনায়, যেহেতু রাহু বসে আছে। আচ্ছা, এরপর তৃতীয় ভাবে আসি। তৃতীয় ভাব যেখানে 9 লেখা আছে, এই ঘরে ইউরেনাস নেপচুন বসে আছে। বৈদিক জ্যোতিষে আমরা ইউরেনাস নেপচুনকে সেভাবে গুরুত্ব দিই না, তাই এই নিয়ে কিছু বলছি না। তারপরে আসি চতুর্থ ভাব, যেখানে 10 লেখা আছে। তো চতুর্থ ভাব ফাঁকা আছে, কিন্তু অপোজিট থেকে মঙ্গলের দৃষ্টি আছে একটা। তো সেই দৃষ্টিটা ভূমিমাতা বাহন রিলেটেড জিনিসে খারাপই করবে, বিশেষ করে মায়ের সঙ্গে সম্পর্কের মধ্যে তিক্ততা আনতে পারে। তারপরে আসছি পঞ্চম ভাব, যেখানে শনি বসে আছে। তো শনি এখানে স্বরাশিতে বসে আছে, এবং চতুর্থপতি এবং পঞ্চমপতি হয়ে পঞ্চমভাবে বসা প্রচণ্ড শুভ, খুব ভালো ফল এখানে দেবে। এখানে পঞ্চমভাবে প্রেম, বিদ্যার্জন, সন্তান, এই সমস্ত ভাবে শনি খুব বেনিফিট দেবে। এই সমস্ত দিক থেকে শনি সবসময় খুব ভালো ফল দেবে। তারপরে আসছি ষষ্ঠভাবে। ষষ্ঠভাবে বৃহস্পতি মীন রাশির ঘরে বসে আছে, শুক্র মীন রাশির ঘরে বসে আছে। শুক্র মীন রাশির ঘরে উচ্চস্থ হয়। শুক্র এখানে উচ্চস্থ হলেও শুক্র লগ্নপতি হয়ে, স্বয়ং লগ্নপতি হয়ে, অর্থাৎ লগ্নের সবথেকে ইম্পর্টেন্ট প্ল্যানেট হয়ে ষষ্ঠভাবে চলে আসাটা ভালো লক্ষণ নয়। তাই এখানে ষষ্ঠভাবে বসে শুক্র মোস্টলি ভৌতিক দিক থেকে কোনো ভালো ফল দিতে পারবে না। কম্পারেটিভ কোনো ফিল্ডে ভালো ফল দিতে পারে, কিন্তু আদারওয়াইজ রোগ ঋণ, শত্রু, কোর্ট কেস, লিটিগেশন, এই সমস্ত দিক থেকে খারাপ ফলই দেবে। জাতিকা এই সমস্ত দিকে জড়িয়ে পড়ার সম্ভাবনা, যেহেতু লগ্নপতি স্বয়ং ষষ্ঠভাবে আছে। এরপর আসছি সপ্তমভাবে। সপ্তম ভাব যেখানে 1 লেখা আছে, এটা হচ্ছে ঠিক লগ্নের অপোজিটে, এটা হচ্ছে সপ্তম ভাব। তো সপ্তম ভাব হচ্ছে পার্টনারশিপের ঘর, সপ্তম ভাব বিয়ের ঘর, আর সপ্তম ভাব রুজি রোজগারের ঘর, ডেলি ওয়েজেসের ঘর। সেখানে বুধ এবং সূর্য বসে খুব ভালো ফল দেবে। যেহেতু সূর্য একাদশপতি, তিনি সপ্তমে এসছেন, ভালো ফল পাওয়া যাবে। বুধও তুলা লগ্নের ক্ষেত্রে খুব যোগকারক গ্রহ, সেখানে বুধও খুব ভালো ফল দিতে বাধ্য থাকবে। কিন্তু বুধ এখানে সূর্যের কাছাকাছি এসে যাওয়ার জন্য কম্বাস্ট হয়ে গেছে, অর্থাৎ অস্ত হয়ে গেছে, বাংলা আমরা বলি এটা। তো এই অস্ত হয়ে যাওয়ার জন্য বা কম্বাস্ট হয়ে যাওয়ার জন্য ভালো ফল দিতে পারবে না। সেই জন্য এনার একটা পান্না পড়া উচিত। ইনি আমার গাইডেন্স মতো পান্না পড়ছেন। আর এছাড়াও শনি যেহেতু এর আগে আমি বলেছি খুব ভালো ফল দেবে, এনার একটা নীলা পড়া উচিত। এই পান্না এবং নীলা একমাত্র 2টি স্টোনই আমি এনাকে সাজেস্ট করব। এনার জন্য মুক্ত পড়া যেতে পারতো, কিন্তু মুক্ত এবং নীলা বা মুক্ত এবং পান্না একসাথে পড়া যায় না, সেই জন্য আমি এনাকে মুক্ত পড়তে নিষেধ করব। এনাকে আমি নীলা এবং পান্না এই 2টি স্টোন পড়তে রেকমেন্ড করব। তারপরে আসছি অষ্টমভাবে। অষ্টমভাবে কেতু আছে, কেতুও নিচস্থ, যেহেতু রাহু নিচস্থ তার অপোজিটে কেতু আছে, কেতুও নিচস্থ। এরা সবসময় অপোজিটেই থাকে, এবং একজন উচ্চস্থ হলে অন্যজন উচ্চস্থ হয়, একজন নিচস্থ হলে অন্যজন নিচস্থ হয়। এখানে কেতু অষ্টমভাবে নিচস্থ হয়ে মোস্টলি খারাপ ফল দেবে, কিন্তু অকাল্টের প্রতি প্রচণ্ড প্রবল আকর্ষণ তৈরি করে রাখবে। জাতকের কেতুর মহাদশায় হয়তো অকাল্ট নিয়ে চর্চা, তন্ত্রমন্ত্র নিয়ে চর্চা, জ্যোতিষ নিয়ে চর্চা, এইসব নিয়ে চর্চা শুরু করতে পারে। আচ্ছা, এরপরে নবম ভাব। নবম ভাবে সরাসরি কোনো গ্রহের ইম্প্যাক্ট দেখা যাচ্ছে না। নবম ভাব ভাগ্যভাব, নবম ভাব পিতার ভাব। এই ঘর এই মুহূর্তে ফাঁকা। আচ্ছা, এরপরে আসি দশম ভাবে, যেখানে 4 লেখা আছে, মঙ্গল বসে আছে। মার্স এখানে নিচস্থ। মার্স এখানে নিচস্থ হওয়ায় যেটা হবে, মঙ্গলের কর্মে প্রচণ্ড গুরুত্ব থাকে। সেখানে মঙ্গল স্বয়ং নিচস্থ হওয়ায় কর্মভাবে কোনো কাজে সেটেলড হতে দেবে না, কোনো কাজ দীর্ঘদিন করতে পারবে না, কোনো কাজ শুরু থেকে শেষ পর্যন্ত থেকে কেরিয়ারে সেই লাইনে, একটা লাইনে থেকে সেই লাইনে গ্রোথ পেয়ে যে শেষ পর্যন্ত টপ লেভেল পর্যন্ত পৌঁছাতে পারবে, সেই সম্ভাবনাটাকে এখানে মঙ্গল নষ্ট করে দিচ্ছে। ফলে বিভিন্ন কাজে থাকবে, কিন্তু কোনো কাজেই বেশি দিন সেটেলড হবে না, এবং কর্ম চেঞ্জ হতে থাকবে, এবং স্যাটিসফাইড হবে না কোনো কাজে। আচ্ছা, এরপর আসছি একাদশ ভাবে। একাদশ ভাব ফাটকা লাভের ঘর,
একাদশ ভাব বড় ভাই বোনের ঘর, একাদশ ভাব ছোটোখাটো রোগ বিয়োগের ঘর। তো সেইখানে কোনো গ্রহ নেই, কিন্তু অপোজিট থেকে শনি দৃষ্টি দিচ্ছে, সেই জন্য এই ঘরে প্রচণ্ড ভালো ফল শনি দেবে। শনি এই ঘরে দৃষ্টি দিয়ে এই ঘরের শুভত্ব বাড়িয়ে দেবে, কিন্তু শনির ডিগ্রি খুব কম, শনি মাত্র 5 ডিগ্রিতে আছে, তাই ইনি যদি নীলা পড়েন তাহলে এই ঘরের রিলেটেড বেনিফিটও শনি এনাকে দেবে। আচ্ছা, এরপর একাদশ ভাবের পর আসছি দ্বাদশ ভাব। দ্বাদশ ভাব হচ্ছে মুক্তি, মোক্ষের ঘর, নির্বাসনের ঘর, জেলযাত্রার ঘর, বিদেশ ভ্রমণেরও ঘর। এখানে বৃহস্পতি বসে আছে, কিন্তু 6, 8 এবং 12 এই 3টে ঘরকে আমরা খারাপ ঘর হিসেবে ধরি। বৃহস্পতি এমনিতেই তুলা রাশি, তুলা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি খারাপ ফল দেয় সাধারণত। কেন? বৃহস্পতি এখানে মারক, যেহেতু বৃহস্পতি দেবগুরু এবং এই লগ্নের যে উনি অধিপতি, লগ্নাধিপতি, তিনি শুক্র, তুলা লগ্ন, শুক্রের দায়িত্বে আছে। তাই শুক্রাচার্য দৈত্যগুরু, বৃহস্পতি দেবগুরু হয়, দুজনে অ্যান্টিপার্টি, দুজনে অপোজিট। সেই জন্য বৃহস্পতি এই ঘরের, এই লগ্নের ক্ষেত্রে খারাপ ফলই দেয়, মারক গ্রহ একটি, এবং সে গিয়ে দ্বাদশভাবে বসেছে, তাই খারাপ ফলই দেবে। এর একটি ব্যতিক্রম হয়, সেটাই হচ্ছে বিপরীত রাজযোগ। সেটি এই ক্ষেত্রে বৃহস্পতি দিত যদি শুক্র লগ্নে কোথাও স্ট্রং হয়ে বসত। শুক্র উচ্চস্থ হয়েছে, কিন্তু শুক্র যেহেতু ষষ্ঠভাবে বসেছে, তাই শুক্রকে আমরা ভালো ধরবো না, এখানে নেগেটিভই অর্থে ধরবো। সেই জন্য এখানে শুক্রাচার্য স্ট্রং না হওয়ায় বৃহস্পতি এখানে খারাপ ফলই দেবে। তাহলে এটা আমাদের অ্যানালিসিস কমপ্লিট হলো। আর সব শেষে আমি যে দুটো স্টোন আমি আগেই বলেছি, ওই দুটো স্টোনই রেকমেন্ড করবো এনাকে। এবং এনার যদি দশা জানার থাকে তাহলে ইনি আমাকে পার্সোনালি যোগাযোগ করলে আমি সেটাও করে দেবো। ওকে, তো এখানেই আমি আমার ডায়াগনোসিস কমপ্লিট করছি। থ্যাংক ইউ।